নমস্কার বন্ধুরা। তো দেখো, সিটের পরীক্ষা যে সেপ্টেম্বর মাসে হতে চলেছে, তো তার জন্য সায়েন্স যে পার্টটা, তো তার সায়েন্সের এনসিইআরটি সিরিজটা কভার করছিলাম। তো আজকে সাউন্ড চ্যাপ্টার থেকে শুরু করব। এর আগে অ্যাসিড, বেস এবং সল্ট এবং মেটাল এবং নন মেটাল অলরেডি আলোচনা করা হয়েছে। তো যারা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। আজকে হলো সাউন্ড চ্যাপ্টার থেকে শুরু করব। পেপার 2 সায়েন্স এবং ম্যাথের যে পার্টটা, সেটার হলো সাউন্ড। প্রথমে কি বলেছে, সাউন্ড কীরকম হয় দেখো, লংগিচুডিনাল। তাহলে লংগিচুডিনাল যদি হয় সেখানে কি ওয়েভ তৈরি হচ্ছে, তাই না? এখানে ওয়েভ আর ভাইব্রেশন হয়, অর্থাৎ আমরা কোনো কিছু জিনিস যদি দেখি ভাইব্রেট হয় তাহলে কিন্তু সেখানে কিন্তু সাউন্ড আসে, তাই না? যদি ভাইব্রেট না হয় সেটাতে কিন্তু সাউন্ড প্রডিউস করবে না। তাহলে সাউন্ড প্রডিউস করছে কিসের জন্য? ভাইব্রেশনের জন্য। তারপর দেখো এখানে একটা ওয়েভ সিলিন্ডার দেওয়া আছে। এখানে কি বলেছে, সাউন্ডটা কি হয়, একবার কম্প্রেস করে আর একবার রিয়ার প্রেস করে, একবার কম্প্রেস একবার রিয়ার প্রেস। কম্প্রেস যখন হয় তখন বললি না যে সংকোচন হয়, আর একবার রিয়ার প্রেস মানে আবার প্রসারণ হয়। তো একবার এইভাবে করে ওয়েভটা চলে, একবার কম্প্রেস একবার রিয়ার প্রেস হলো। আচ্ছা, সাউন্ডের স্পিড দেখো, আমরা সাউন্ডের স্পিড দেখি কেমন, যে সলিড, যেটা সলিডে সব থেকে বেশি স্পিড, তারপরে লিকুইড, তারপরে গ্যাস। তো সলিডের মধ্যে স্পিড হলো সব থেকে বেশি, তারপরে লিকুইড, তারপরে গ্যাস। তো সব থেকে বেশি চলে কোথায়? সলিড হলো। আর একটা ইম্পর্ট্যান্ট বিষয়, সেটা হলো সাউন্ড যেটা ভ্যাকুয়ামের মধ্যে কিন্তু ট্রাভেল করতে পারে না। তাহলে এই ভ্যাকুয়ামের মধ্যে সাউন্ড ট্রাভেল করতে পারে না। তো সাউন্ড ক্যান নট ট্রাভেল ইন ভ্যাকুয়াম, বোঝা গেল? তাহলে সাউন্ড কি করছে? ভ্যাকুয়ামে ট্রাভেল করতে পারে না। তাহলে এখানে সাউন্ড সম্পর্কে কি বললাম, যে সাউন্ডের যে ওয়েভটা হয় লংগিটিউডিনাল হয়, তারপরে ওই ভাইব্রেশন দরকার হয়, এবং এখানে কম্প্রেস এবং রিয়ার প্রেস করে হলো। আর সাউন্ড স্পিড কোথায়? সলিডে সব থেকে বেশি, তারপর লিকুইড, তারপরে গ্যাস। তো এইখান থেকে কিন্তু পিআইকিউ করালে দেখতে পাবে, এখান থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন ফ্রেম করা হয়। আর সাউন্ড কিন্তু ভ্যাকিউমে ট্রাভেল করে না। এখান থেকেও স্টেটমেন্ট ওয়াইজ কোশ্চেন থাকে, যে স্টেটমেন্ট বলে যে নিচের কোন স্টেটমেন্টে ঠিক, তো স্টেটমেন্ট ওয়াইজ কোশ্চেন থাকে হলো। ক্যারেক্টারিস্টিক, কী কী ক্যারেক্টারিস্টিক আছে বলেছে? লাউডনেস, লাউডনেস কি? অ্যামপ্লিটিউড। তাহলে অ্যামপ্লিটিউড যেটা, সেটা কি হয়? অ্যামপ্লিটিউড মানে এখানে হাইটটা মেজার করব হলো। এখানে কোনোটা লম্বা হাইট আছে, কোনোটা শর্ট হাইট। তাহলে শর্ট হাইটের ক্ষেত্রে যেটা হাইট কম, সে তার অ্যামপ্লিটিউডও কম, আর যার হাইট বেশি তার কিন্তু অ্যামপ্লিটিউডও বেশি। তো এই অ্যামপ্লিটিউডের উপর ডিপেন্ড করে লাউডনেস হলো। তাহলে হাইটের উপর ডিপেন্ড করছে অ্যামপ্লিটিউড, আর অ্যামপ্লিটিউডের উপর ডিপেন্ড করছে লাউডনেস। আর যার অ্যামপ্লিটিউড বেশি তার কিন্তু লাউডনেস বেশি। তাহলে লাউডনেসের সাথে যে সম্পর্কটা, লাউডনেস প্রপোর্শনাল টু অ্যামপ্লিটিউডের স্কোয়ার, যেটা এ স্কোয়ার হলো। তাহলে লাউডনেস প্রপোর্শনাল টু এ স্কোয়ার। তো এই লাউডনেস অ্যামপ্লিটিউডের উপর ডিপেন্ড করছে। তারপরে দেখো ক্যারেক্টারিস্টিকের মধ্যে 2 নম্বর আছে পিচ। পিচ কার উপর ডিপেন্ড করছে? ফ্রিকোয়েন্সির উপর। এবার ফ্রিকোয়েন্সি কোনটা? যতবার, ফ্রিকোয়েন্সি বলে যে যতবার এই ওয়েভটা হচ্ছে, তাহলে একবার দুবার করে যতবার হবে ততবার। তো যখন আমরা দেখব, মেজার করব যে যতবার ওয়েভটা হবে তত তার ফ্রিকোয়েন্সি, বোঝা গেল? পিচ কার উপর ডিপেন্ড করছে? ফ্রিকোয়েন্সির উপর। এবার দেখো এই 3 নম্বর পয়েন্টটা, কোয়ালিটি বা টিম্বার। এবার যখন কোয়ালিটি বা টিম্বার হবে তখন কিন্তু যখন কি হবে, সেম অ্যামপ্লিটিউড থাকবে আর সেম কিন্তু পিচ যেটা থাকবে, তাহলে সেম লাউডনেসটাও মানে অ্যামপ্লিটিউড আর ফ্রিকোয়েন্সি সেম যদি হয়, অ্যামপ্লিটিউড আর এদিকে ফ্রিকোয়েন্সি দুটোই সেম হয়, তখন আমরা কি করে মেজার করব? তখন কোয়ালিটি বা টিম্বার দেখে মেজার করব হলো। তাহলে কোয়ালিটি বা টিম্বার দেখে মেজার করব কখন? যখন সেম অ্যামপ্লিটিউড এবং সেম ফ্রিকোয়েন্সি হয়। সেম, এখানে হাইটও মেজার করা যাচ্ছে না, আবার মানে একই রকম, আবার নাম্বার অফ ওয়েভও দুটোতে একই আছে হলো। নাম্বার অফ ওয়েভ বোঝা গেল? তো দেখো হলো, এখানে কোয়ালিটি বা টিম্বারটা চেক করব তখন। তারপরে দেখো নেক্সট পার্ট হলো সাউন্ড, যেটা রিফ্লেকশন। তো রিফ্লেকশন এবং কি আলট্রাসাউন্ড। এবার রিফ্লেকশন যেটা হয় সেটা এখানে দেখো দুটো রে আছে, একটা ইনসিডেন্ট, একটা রিফ্লেক্টেড। তো এই যে যেটা গেল সেটা হলো ইনসিডেন্ট, আর যেটা এইখানে আসলো সেটা হলো রিফ্লেক্টেড রে। তো ইনসিডেন্ট রে যেটা, সেটা কে বলছি বাংলাতে আপাতন কোণ, আর রিফ্লেক্টেড মানে প্রতিফলন কোণ। তো আই ইকুয়াল টু কি আর, এটা একটা নর্মাল। তো এই রিফ্লেকশন যেটা হচ্ছে, সেই রিফ্লেকশনের কিছু অ্যাপ্লিকেশান আছে। কি কি অ্যাপ্লিকেশান?
একটা হলো ইকো। ইকোটা মিনিমাম ডিস্টেন্স লাগবে 17.2 মিটার। যদি একটা ইকো শোনা যায় তাহলে সেটার মিনিমাম ডিস্টেন্স 17.2 মিটার। আর একটা রিভারবেশন হয় যেখানে এমটি রুম, খালি জায়গাতে প্রচুর পরিমাণে আওয়াজ শোনা যায়, সেটা হলো রিভারবেশন। হলো তাহলে ইকোটা কি বলেছে দেখো, ইকোটা কি হচ্ছে, কোনো টল বিল্ডিংয়ের উপর যদি উঠি বা পাহাড়ের উপর ফাঁকা জায়গাতে যদি আমরা এরকম আওয়াজ করি, সেই আওয়াজটা কতদূর পর্যন্ত যাবে, ডিস্টেন্সটা হবে 17.2 মিটার। 17.2 মিটার যদি ডিস্টেন্স ট্রাভেল করে এই টল বিল্ডিং বা পাহাড়ের উপর থেকে, তাহলে সেটা কিন্তু আমরা যে প্রতিধ্বনি বা ইকো শুনতে পাবো। আর রিভারবেশনটা হলো যদি কোনো জায়গা ঘরে বা খালি থাকে, তো তখন সেখানে কিন্তু আওয়াজগুলো কি করে, রিফ্লেক্ট করে একে অপরের। অনেক ক্ষেত্রে দেখবে যে যখন কোনো ঘরকে শিফট করা হবে, রুমকে শিফট করা হয়, তখন কিন্তু ফাঁকা ঘর হয়ে যায় এবং জিনিসপত্র থাকে না, তো তার জন্য কিন্তু ওইখানে এইভাবে রিফ্লেক্ট হয় জন্য সাউন্ডটা অতিরিক্ত শোনা যায় এবং বলে না ফাঁকা কলসির আওয়াজ বেশি, তো ওই এমটি রুমের মতো। মাল্টিপল রিফ্লেকশন, নেক্সট পার্টটা দেখো। মাল্টিপল রিফ্লেকশন আমরা যে এই যে ব্যবহার করি মাইকের মতো যেগুলো মেগাফোন, এগুলোকে মেগাফোন, তো এখানেও এখান থেকে সাউন্ড যদি দেই, এখান থেকে রিফ্লেক্ট হয়ে এইভাবে করে চারদিকে কিন্তু শোনা যায় এবং সাউন্ডটাও জোরে শোনা যায়। তো এগুলো রিফ্লেকশনের অ্যাপ্লিকেশান। তারপরে আমরা দেখো ডাক্তাররা যে ব্যবহার করে স্টেথোস্কোপ, সেই স্টেথোস্কোপেও কিন্তু এই রিফ্লেক্টেড হয়। তো এখান থেকে যদি সাউন্ডটা এখান থেকে এইভাবে করে রিফ্লেক্ট হয়ে তারপরে পৌঁছায়, তাই জন্য আমরা হার্টবিট কিন্তু শুনতে পাই। আর কি কি আছে, আচ্ছা সিলিং কার্ড দেখো। এই যে সিনেমা হলে কিন্তু এইভাবে কার্ড থাকে, তাই না, সোজাসুজি ওরকমভাবে নর্মাল যেরকম সিনেমা হল এরকম রেক্টেঙ্গুলার শেপ ওরকম থাকে না, কার্ভ থাকে। তা কার্ভ থাকে কেন, এই যে এইখান থেকে যে সিনেমাটা, এখান থেকে যে শব্দটা, সেটা কিন্তু এইভাবে রিফ্লেক্ট হচ্ছে, রিফ্লেক্ট হয়ে সব রকম যে অডিয়েন্স বসে আছে এখানে সবার কাছে পৌঁছাচ্ছে। এবার সবার কাছে পৌঁছালে তখন অটোমেটিক্যালি সেটা সবাই শুনতে পাবে। তাহলে এখানে বসা যে যারা কাছে বসে আছে তারা শুধু শুনতে পাবে এমন নয়, যারা দূরে আছে তারাও শুনতে পাবে, কেননা এই কার্ভের জন্য কিন্তু এখানে গিয়ে রিফ্লেক্ট হচ্ছে। এটাই যদি নর্মাল হতো তাহলে কিন্তু সব অডিয়েন্সরা সমানভাবে শুনতে পেত না। আর সাউন্ড বোর্ডেও তাই হয়, সাউন্ড বোর্ডেও এইভাবে কার্ভের মতো থাকে, যেটা এইভাবে রিফ্লেক্ট হয়ে রেগুলো, তো তখন সাউন্ডগুলো সবার কাছে পৌঁছায়। তাহলে অ্যাপ্লিকেশানটা কি বললাম, রিফ্লেকশানের যে ইকো একটা বললাম, ইকো, তারপর রিভারবেশন, মাল্টিপল রিফ্লেকশান, স্টেথোস্কোপে ইউজ করি সেটাতেও রিফ্লেকশান হয়। তারপর সিলিং কার্ভ যেটা সিনেমা হলে দেখা যায়, সিনেমা হল থেকে কিন্তু অ্যাজারশন রিজনিংয়ের মধ্যে প্রশ্ন এসেছে, তো ওই পার্টটা সবাই দেখবে ভালো করে। তো দেখো তারপরে আল্ট্রাসাউন্ডটা কি বলেছে, অ্যাপ্লিকেশন অফ আল্ট্রাসাউন্ড, যেটা আমরা হিউম্যান রেঞ্জে কত শুনতে পাই দেখো, 20 থেকে 20 কিলো হার্জ। তাহলে 20 থেকে 20 কিলো হার্জ আমাদের হিউম্যান রেঞ্জে শুনতে পাই, কিন্তু যদি 20-র কম হয় সেগুলোকে বলি ইনফ্রাসাউন্ড, আর যদি 20 কিলো হার্জের বেশি হয় সেটা হলো আল্ট্রাসাউন্ড। তো ইনফ্রাসাউন্ড যারা অ্যানিমাল বিভিন্ন রকম, তারা কিন্তু ইনফ্রাসাউন্ডটা শুনতে পাই। যেমন দেখবে ভূমিকম্প আসার আগে আমরা কিন্তু বুঝতে পারি না, কিন্তু যে মাইনিউট সাউন্ডটা সেটা কিন্তু অ্যানিমালরা বুঝতে পারে। তাহলে এই ধরনের সাউন্ডটা হলো ইনফ্রাসাউন্ড। আর আল্ট্রাসাউন্ড যেটা, সেটা কিন্তু 20 কিলো হার্জের বেশি, যেটা আমাদের হিউম্যান রেঞ্জের থেকেও বেশি। এই আল্ট্রাসাউন্ডটা কোথায় কোথায় ব্যবহার করা হয়, ক্লিনিং পারপোজের ক্ষেত্রে আমরা ব্যবহার করি, সোনোগ্রাফি করি, তারপরে ডিটেকশন অফ ক্র্যাক্স, যেটা ক্র্যাক্সের ডিটেকশনের ক্ষেত্রে, বা কিডনির যে যদি স্টোন হয় সেই স্টোনটা ব্রেক করার ক্ষেত্রে আমরা আল্ট্রাসাউন্ড ব্যবহার করি। তো এই অ্যাপ্লিকেশানগুলোই থাকে। আচ্ছা সোনার হলো, সোনারের ফুল ফর্ম দেখো, সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। তো সোনার যে সিস্টেমটা, যেটা আমরা অনেক সময় জাহাজে সমুদ্রে কী হয় অনেকটা নিচে গভীরতা মাপার জন্য বা কী আছে ওখানে দেখার জন্য কিন্তু এই সোনার সিস্টেমটা ব্যবহার করতে পারি। এটাও কিসের জন্য, আল্ট্রাসাউন্ডের জন্য। তারপরে হিউম্যান ইয়ার ডায়াগ্রাম আছে এখানে দেখো, সাউন্ডের সাথে রিলেটেড। তো হিউম্যান ইয়ার ডায়াগ্রাম থেকেও কোশ্চিন আসে, ভালো করে দেখো। প্রথমে এই যে এইখানে সাউন্ড ওয়েভটা এখানে আসে শুরুতে, এই পার্টটাকে বলে পিনা হলো। তাহলে এটা হলো ইয়ার ক্যানাল, তাহলে ইয়ার ক্যানাল দিয়ে কোথায় ঢোকে, ইয়ার ড্রামে, ইয়ার ক্যানাল দিয়ে ইয়ার ড্রামে আসে। ড্রামে আসার পরে এখানে কি হচ্ছে, সাউন্ডটা প্রথমে সাউন্ড ওয়েভটা ঢুকলো, তারপরে ইয়ার ক্যানাল দিয়ে গেল, গিয়ে এখানে ইয়ার ড্রামে গেল, তারপরে সেটা হলো ককলিয়া, যেটা এটা হলো ককলিয়াতে গিয়ে অডিটরি নার্ভের মাধ্যমে আমাদের ব্রেনে পৌঁছায়।
হলো। তাহলে এই পার্টটাকে বলে পিনা। এখানে দেখো কানের মধ্যে আমরা দেখো যে 3টে টাইনি ইয়ার বোনস থাকে, কী কী নাম? একটা হ্যামার, একটা অ্যানভিল, একটা স্টিরাপ। একটা হ্যামার, অ্যানভিল এবং স্টিরাপ, তাহলে 3টে টাইনি ইয়ার বোনস থাকে। আর ইয়ার ক্যানাল এই পার্টটাকে বলে, এটাকে ইয়ার ড্রাম বলে। আর এই যে এইটা হলো ইউস্টেচিয়ান টিউব, যেটা হলো গলাতে যায়। বোঝা গেল? আর অডিটরি নার্ভটা কোথায় যায়? ব্রেনে। হলো। তাহলে কি কি নাম বললাম? টাইনি ইয়ার বোনসের, হ্যামার, অ্যানভিল আর স্টিরাপ। আর দেখো এই যে এই বাইরে যেটা শব্দটা পৌঁছায় সেইটা হলো আউটার ইয়ার, তারপরে এই মাঝখানেরটা হলো মিডল ইয়ার, আর এই ককলিয়ার পার্টটা হলো ইনার ইয়ার। হলো। তাহলে হিউম্যান ইয়ারের ডায়াগ্রামটা ভালো করে দেখে রাখবে, এগুলো থেকে কোশ্চেন থাকে। কোথায় শব্দটা প্রথমে ইয়ার ক্যানাল দিয়ে গিয়ে ভাইব্রেট হয়? কোথায়? ইয়ার ড্রামে, কারণে যেটা পর্দা। তবে দেখো এখানে একটা নোট করে দেওয়া আছে, একবার পিওয়াইকিউ এসেছিলো তো ওই পার্টটা বলেছি। সাউন্ড বলেছে যে হট সামার ডে যদি হয় এবং কোল্ড উইন্টার ডে, তো কোনটাতে মানে সামার ডে এবং কোল্ড উইন্টারে সাউন্ড বেশি হয়? তো দেখো হট সামারে কী হয়? টেম্পারেচার বেশি হয় আমরা জানি। এবার টেম্পারেচার যদি বেশি হয় তাহলে ওখানে কিন্তু ওদের মধ্যে যে মোশনটা, যেটা কাইনেটিক এনার্জিও তাদের মধ্যে বেশি হবে এবং অতিরিক্ত তারা কি ভাইব্রেট করবে। যত বেশি ভাইব্রেট করবে আমরা জানি তত বেশি সাউন্ড হবে। আর কোল্ড উইন্টারে যেহেতু কি হয়, ওখানে কোল্ড উইন্টারে অতটা পরিমাণে কিন্তু টেম্পারেচার কম থাকে। টেম্পারেচার কম থাকার কারণে ওরা কিন্তু একে অপরের সাথে সেভাবে মোশন থাকবে না এবং ভাইব্রেশনটাও কিন্তু কম হবে, তাই জন্য সাউন্ডটা কোল্ড উইন্টারে কিন্তু কম শোনা যায়। হলো। আর দেখো এখানে ডেন্সিটি, এবার কোল্ড উইন্টারে কী হয়? ওগুলো ডেন্সিটি বেশি থাকে, কিন্তু হট সামার ডেতে কি ডেন্সিটি বেশি থাকবে? তাই না, যখন মোশন হবে তাদের মধ্যে ডেন্সিটি কিন্তু কম হবে। বোঝা গেল? তাহলে হট সামার ডেতে কেন? টেম্পারেচারটা অতিরিক্ত থাকে জন্য আরও ধীরে ধীরে মোশন হয়, তাই জন্য ভাইব্রেশনের ফলে সাউন্ডটা বেশি প্রডিউস হয়। তারপরে এখানে আরেকটা পার্ট থেকে কোশ্চেন এসেছিলো যে এই যে আমরা যে অবজেক্টগুলো দেখি, ড্রাম, তারপরে গিটার, তারপরে এই যে এটা হলো ফ্লুট যেটা, তো সেগুলোর কোন কোন পার্টে থেকে মানে আওয়াজটা কোন কোন পার্টগুলো ভাইব্রেট হয়? তো ড্রামের দেখি এই মেমব্রেন, এটাকে বলে মেমব্রেন। হলো। গিটারে যেটা দেখি স্ট্রিং, গিটারে কি বাজে? স্ট্রিংগুলো বাজে, মেমব্রেন বাজে। আর ফ্লুটে যেটা এয়ার ক্যানাল, সেগুলোতে কিন্তু সাউন্ড প্রডিউস করে। তো কোন কোন পার্টগুলো সাউন্ড প্রডিউস করে? ড্রামের মেমব্রেন, গিটারের স্ট্রিং, ফ্লুটের এয়ার কলাম। তো এরকম আরও কিছু কিছু আমাদের যেগুলো বাদ্যযন্ত্র আছে সেগুলোর কিন্তু কোন জায়গায় কী সাউন্ড প্রডিউস করে, ওগুলো থেকেও কোশ্চেন এসেছিলো। তারপর দেখো অসিলেটরি মোশন আছে। অসিলেটরি মোশনটা কি? এই যে আমরা যেটা দোলন গতি বলি, একটা যদি এখানে পেন্ডুলাম এখানে রাখি তো সেটা একবার এদিকে যাবে, একবার এদিকে যাবে, এদিকে এদিকে, তো এই যে বারবার আসছে যাচ্ছে এইটা, তো এইটার একটা টাইম পিরিয়ড আছে। এই টাইম পিরিয়ডটা কি? 2π√L/G লেন্থ যেটা। তো 2π√L/G এই ফর্মুলায় অনেক সময় টাইম পিরিয়ড বের করতে দেয়, যে একটা অসিলেটরি মোশনে টাইম পিরিয়ড বের করতে, এই সূত্রটা থাকলে আমরা টাইম পিরিয়ড বের করতে পারি। 2π√L/G, এল এর মান দেওয়া থাকে, জি এর মান দেওয়া থাকে। এখানে একটা অ্যাসিলারেশনের কথা বলেছে, যে যদি মোশন হয়, মোশনের ক্ষেত্রে আমরা কি দেখি? কোনো জায়গায় মোশন মানে কি? আমরা হলো গতিতে, এবার গতিতে কি হয়? আমরা একটা এক্সট্রা ডিস্টেন্স ট্রাভেল করি আর সেখানে একটা ডিসপ্লেসমেন্টও থাকে। তো এখানে বলেছে যে এক মানুষ যখন আমরা যে একটা রাস্তা দিয়ে হাঁটছি, এ থেকে বি যাচ্ছে, এ থেকে বি পুরোটা যাচ্ছি, তারপরে সি যাচ্ছি, কিন্তু দেখি এই পাইথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি বুঝি? পাইথাগোরাসের থিওরেমে এ থেকে সি ডাইরেক্ট একটা শর্টকাট যাওয়া যায়। তো এই শর্টেস্ট পাথটা হলো ডিসপ্লেসমেন্ট, আর এ বি হয়ে সি যেটা ঘুরপথ সেটা হলো ডিস্টেন্স, সেটাই হলো অ্যাকচুয়াল পাথ। তো এখানে বলা আছে ওটাই মোশনে থাকলে তখন যদি কোনো জায়গায় যায় তো তখন অ্যাকচুয়াল পাথ যেটা সেটা হলো ডিস্টেন্স, আর ডিসপ্লেসমেন্ট হলো শর্টেস্ট পাথ। হলো, এখানে ওটাই বলা আছে। মোশনেরটা বলা আছে। তো সাউন্ড চ্যাপ্টারটা ভালো করে পড়বে, এই হিউম্যান ইয়ার ডায়াগ্রাম এগুলো থেকে ভালো করে কোশ্চেন আসে। এগুলো সাউন্ড চ্যাপ্টারটা এমনি ছোটো, কিন্তু যে কোশ্চেনগুলো আসে সেগুলো কিন্তু মানে ভালো মতো অ্যাজারশন রিজনিংগুলো কনসেপ্টটা ক্লিয়ার না হলে করতে পারবে না। তো আশা করি বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।